জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, দুনিয়াকে আবিষ্কার করার চেয়ে বড় নিজেকে আবিষ্কার করা। তিনি বলেন, গদ বাঁধা ছাত্রজীবনের নিজের সঙ্গে পরিচয় হবার আর সুযোগ নেই, তবে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ করে দেয় স্কাউটিং। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী কাপ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জীবনের ভবিষ্যৎ রচনা হবে এই তরুণ বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। এই সময়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু অপেক্ষা নয়, যে নিজের জীবনের বন্ধ দরজা খুলে দিতে হবে, পাশাপাশি অন্যের জীবনের দরজা খুলে দেওয়ার দায়িত্ব স্কাউট সদস্যদের। স্কাউটসের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এ সময় শাপলা কাপ অ্যাওয়ার্ড এবং জুলাই অভ্যুত্থানে 9 জন শহীদ স্কাউটস পরিবারকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো। এটা মস্ত বড় সুযোগ, এই বয়সে এরকম সুযোগ পাওয়ার। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে সাবেক সিএসি নুরুল হুদাকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। ঠিক কখন আনা হতে পারে সাবেক সিএসি নুরুল হুদাকে, অনেক বিস্তারিত জানাবেন আমাদের। তো কিছুটা প্রহসন করে বলতে চাই, কিছুক্ষণ পরেই নিয়ে আসা হবে সাবেক সিএসি নুরুল হুদাকে। এই প্রসঙ্গটা আসলে সেই সকাল 9টা থেকে বলে আসছেন এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা, কিন্তু সেই কিছুক্ষণটা আসলে কখন সেটা আমাদেরও প্রশ্ন। পরবর্তীতে আমরা যদিও জেনেছিলাম যে দুপুরের পরে তাকে নিয়ে আসা হবে, দুপুর গড়িয়ে কিন্তু সেই সময়টা চলেও আসছে। তো দেখার বিষয় সেই সময়টা আরও লম্বা হবে কিনা। এর পেছনে কারণও তারা বলছেন যে গতকালকে যে মব তৈরি হয়েছে তাকে গ্রেফতারের সময়, বিশেষ করে জনগণের হাতে তিনি যখন গ্রেফতার হন সেই সময় যে তৈরিকৃত মব, সেটা যাতে এখানে পুনরাবৃত্তি না ঘটে, তাই সার্বিক যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়ার পরেই তাকে এখানে নিয়ে আসা হবে। একটা খুবই নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে 10 দিনের কিন্তু রিমান্ড চেয়েছে পুলিশ, এবং এই যে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছে তার পেছনে 11টা কারণ কিন্তু তারা উল্লেখ করেছেন, যে 11টা কারণে তার 10 দিনের রিমান্ড চেয়েছেন। সে 11টা কারণে কয়েকটা কারণ আপনাদেরকে উল্লেখ করতে চাই। বিশেষ করে 2009 সালে যখন অন্তর্বর্তী সেই সময়কার যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সে তত্ত্বাবধায়ক সরকারের সময়কার বা তৎকালীন সময়কার যিনি প্রধান বিচারপতি, তার মাধ্যমে সংসদীয় যে ব্যবস্থা সেটা পরিবর্তনের যেই কারণ, তার মূল হোতা হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে তার প্রথম কারণে। এছাড়াও তাকে উল্লেখ করা হয়েছে দণ্ডবিধির যে 171 ক, সেখানে যে ছদ্মবেশে যেই মামলাগুলো সেই সময়কার হয়েছে, বা 2018 সালের নির্বাচনে যেই সংগঠিত রাতের নির্বাচন যেটাকে বলা হয়, সেই রাতের নির্বাচন, দিনের নির্বাচনকে সংমিশ্রণ করে একটা অবৈধ সরকারকে জাস্টিফিকেশন দেওয়া, সেই সমস্ত বিষয় কিন্তু তার বিরুদ্ধে এলিগেশন এনে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো তবে এখন পর্যন্ত তাকে আনা হয়নি, তাকে আনা হলে নিশ্চয়ই রিমান্ড শুনানি করা হবে, তারপরে আমরা জানতে পারবো যে আসলে সবশেষ কী অবস্থা। তবে এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। সিএমএম আদালত থেকে সাবেক সিএসি নুরুল হুদাকে আবেদন করার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তার সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। এই ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হর্টিকালচার সেন্টারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি, সেই সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন, নানা দিক নির্দেশনা দেন উপদেষ্টা। বলতেছে
বলছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সাবেক প্রধান নির্বাচন কমিশনার মব জাস্টিসের শিকার হয়েছেন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার এ নিয়ে শুধু বিবৃতি দিয়ে বসে থাকবেনি, ব্যবস্থাও গ্রহণ করেছে। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। একটা আদর্শভিত্তিক পরিবেশে ও এই সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গেল 10 মাস ধরে সরকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন। সরকারের নানা পদক্ষেপে সেন্ট মার্টিনের পরিবেশ ফিরতে শুরু করেছে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, কেউ যদি সরকারের ভেতরে ঢুকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিকদের আন্দোলনের আয়োজনে 3 নির্বাচনে রাতের ভোটে জড়িত সব সহযোগী কর্মকর্তাদের আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন তিনি। এ নিয়ে অবস্থান কর্মসূচিতে তিনি সাবেক সিএসি নুরুল হুদা গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। বলেন, সাবেক সিএসিকে গ্রেপ্তারি প্রমাণ করে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। এছাড়া এনসিপির শাপলা প্রতীক চাওয়ার প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ইসি এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেবে না যাতে নির্বাচনও বিতর্কিত হয়। এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জাতীয় প্রতীক শাপলা কোনো ব্যক্তি বা দলের হতে পারে না। নুরুল হুদা কথা শোনায় জনগণের পক্ষ অবলম্বন না করে একদলীয় ওই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে মধ্যরাতে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতিকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছিল। আপনারা কি চেয়েছেন আপনাদের মার্কা আমার জানার বিষয়, কিন্তু পত্রিকায় দেখেছি দয়া করে সরকার নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে, তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে। রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল সোহেলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আকমো সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ ও মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছে আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগ করেন তিনি। অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। সোমবার সকালে নগর ভবনের তালা খুলে দেন তারা। পাশাপাশি নাগরিক সেবাদানকারী সব দপ্তরের তালা খুলে দেওয়া হয়েছে। তবে এখনও তালাবন্ধ প্রশাসক ও প্রকৌশলী দপ্তর। এদিকে নাগরিক সেবা চালু হলেও গ্রাহকের তেমন আনাগোনা শুরু হয়নি। কর্মকর্তাদের দাবি, এখনও নাগরিকরা সেবা চালু করার কথা না জানায় ভিড় কম। আর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, এতদিন দপ্তরে তালা থাকলেও মশক ও বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান ছিল। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গেল 15 মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকেরা। আগের দিন 14 মে তার নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অন্যান্য সেবাদানকারী দপ্তরেও তালা দেওয়া হয় ইশরাকের সমর্থকেরা। কোনো অসুবিধা হয় নাই, মানে ওরা বলে দিচ্ছে যে এই ফর্মগুলি নিয়ে আসেন, কাগজপত্রগুলো, তারপর আমরা করে দেবো আর কি, কাগজপত্র দিলে করে দেবো। আমাদের এই ডিপার্টমেন্ট হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন। আমরা শুধু এখান থেকে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু করে দিচ্ছি।
আর অন্যান্য যেখানে নাগরিক সনদ টনদ সব কিছুই চালু হয়ে গিয়েছে। এই নাগরিক সেবা ম্যাক্সিমাম সেবাগুলি আমাদের কোনোটা একদম পূর্ণাঙ্গ, কোনোটা সীমিত আকারে আমাদের চলমান ছিল, যেগুলি এখন পূর্ণোদ্যমে শুরু হয়েছে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ ও এনবিআর সংস্কার কমিটিতে যৌক্তিক প্রতিনিধি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে 3 ঘণ্টার কলমবিরতি পালন করছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি বন্ধ থাকে শুল্কায়ন কার্যক্রম। এ সময় চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তাদের অধিকাংশই টেবিল ছিল ফাঁকা। যদিও আমদানি পণ্য ডেলিভারি নিতে শুল্কায়ন কাজ শেষ করতে সিএনডিএফ এজেন্টরা সকাল 9টায় উপস্থিত হন। রাজস্ব কর্মকর্তাদের ঘন ঘন কলম বিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি ও রপ্তানিকারকরা। যথাসময়ে শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে দেরি হচ্ছে। এতে গুনতে হচ্ছে 4 গুণ বেশি জরিমানা। বন্দরে তৈরি হচ্ছে কন্টেইনার ও জাহাজ জট। ফাইল জমে যাওয়ায় 2 দিনের কাজ শেষ করতে লাগছে 4 থেকে 5 দিন। বিঘ্নিত হচ্ছে রাজস্ব আহরণও। সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে করোনার। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 98 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1800 জনে। এছাড়া জেলার মোট মৃতের সংখ্যা 5 জন। এরই মধ্যে দাউদকান্দির পৌরসভা এলাকায় ও বরগুনার জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। একই সময় বরগুনার নতুন করে আক্রান্ত হয়েছেন 73 জন। আর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন 224 জন ডেঙ্গু রোগী। এদিকে যশোরে বাড়ছে করোনার ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। মারা গেছেন 3 জন। মার্কিন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে এক বিবৃতিতে তিনি একথা বলেন। অন্যদিকে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে চলমান উত্তেজনায় ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মার্কিন হামলার জবাবে করণীয় ঠিক করতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে মস্কোতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে তেহরান ও তেল আবিব। ইরানের 6টি বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের। এমন উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাউনিং স্ট্রিট জানিয়েছে ফোন আলাপে 2 নেতাই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গভীর হুমকি হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 22 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, রোববার ডুইওয়েল এলাকায় গির্জায় এই হামলার ঘটনা ঘটে। প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ বলেছে হামলাকারী আইএস গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যদিও এখন পর্যন্ত আইএস এই হামলার দায় স্বীকার করেনি। গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা বারবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক নাঈম শেখের অন্তর্ভুক্তি। প্রায় 2 বছর পর আবারও জাতীয় দলে মোহাম্মদ নাঈম শেখ। অফ ফর্মের কারণে বাদ পড়লেও সম্প্রতি বিপিএল আর ডিপিএলে পারফরমেন্সের পুরস্কার পেলেন তিনি। ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলে আছেন নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়। আছেন 2 উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস। 2 বিশেষজ্ঞ স্পিনার আর 5 পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে। পেস বিভাগে বড় খবর মুশফিকুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। লম্বা সময় ধরে ইনজুরির সঙ্গে লড়ে ফিরেছেন তাসকিন। অন্যদিকে মুশফিকুর
আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও। 2 জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে 5 জুলাই। 8 জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেল্লেতে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।